গুলো আছে, বাকিগুলো আছে, এইগুলো আছে প্রশংসা, জয়গান, কিন্তু ওই 13 নম্বর চিঠিতে আর এটাতে নেই। বিশেষ করে উপসংহারে রবীন্দ্রনাথ নির্মম, তার কারণ তিনি সেখানে একনায়কের কথা বলছেন। সে একনায়ক কে? সে একনায়ক অবশ্যই স্টালিন। সেই একনায়ক অবশ্যই তার ব্রিটিশ ভারতের ওইগুলো রাজ শাসকরা। এবং আজ 100 বছর পরে এই একনায়কেরা আজকের একনায়ক, আজ যে একনায়কদের প্রত্যক্ষ শাসনের আমরা দিন কাটাচ্ছি তা। সুতরাং আসলে রাশিয়ার চিঠিকে পড়া উচিত ওইগুলোর রেসপেক্টে অবশ্যই, কিন্তু বিশেষ করে ওই উপসংহারের আলো, কারণ ওটা একাধারে ত্রিমুখী সমালোচনা। সেটা তার রবীন্দ্রনাথের সমসময়ের বর্তমানকে অধিগ্রহণ করে আছে, মানে রাশিয়ার স্ট্যালিনের সমালোচনা, তার স্বদেশের ব্রিটিশ ভারতের সমালোচনা, এবং অনেক ভবিষ্যৎমুখী হয়ে আজকের একনায়কের সমালোচনা। এইভাবে পড়লে তাও একটা বৃত্ত সম্পূর্ণ হবে। তা না হলে যেন একটা অর্থবৃত্তাকার জায়গাতে আমরা রাশিয়ার চিঠির পাঠকে থামিয়ে রাখবো। আর আজকের রাশিয়া যার দ্বারা পরিচালিত, সেখানে বাংলাদেশের পোটেনশিয়াল কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এ কারণেই বাংলাদেশের পোটেনশিয়াল একটি মৃত ছবি, একটি মৃত ছবি, এটি মূর্তিমান অ্যানাক্রনিজম, যেটা আমি প্রথমে বললাম। কারণ আমরা জানি যে অন্তত এই বিপ্লব, এটা তাও তো অসফল বিপ্লব, কারণ বিপ্লবের চরিত্র এমন বদলে গেছে। আজকের এই পুঁজিবাদী, মানে পুঁজি সমস্ত কিছু, আপনি আর কিছু মাত্র পারবেন না। কোনো বিদ্রোহ, কোনো বিপ্লবের কোনো কিছু সম্ভব নয়, কারণ সমস্ত বিপ্লবীরাই আজ কোনো না কোনোভাবে পুঁজিবাদী। এই জায়গাটাতে আমরা নিজেরাই নিজেদেরকে এনে দিয়েছি। সুতরাং কোনো নন্দিনী, কোনো রঞ্জনের মৃত্যুর মূল্যেও সেই মৃত্যুকে ডিঙিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা আমি অন্তত জানি না। শুধু এটা মনে রাখবেন, যেমন রাশিয়া সফরের আগে রবীন্দ্রনাথ লিখে ফেলেছিলেন রক্তকরবী, ঠিক সেই রকম রাশিয়া সফরের পরে ফিরে এসে রবীন্দ্রনাথ লিখেছিলেন কি? তাসের দেশ। চলো নিয়ম মতে, নিয়ম তন্ত্র, দেখবেন রাশিয়ার যেখানে প্রশংসা, এরা কি নিয়ম মানা সুন্দর করে করে, সব একসঙ্গে যাচ্ছে, একসঙ্গে পড়ছে, একসঙ্গে টিফিন খাচ্ছে, একসঙ্গে ঘুমোতে যাচ্ছে, একসঙ্গে থিয়েটার দেখছে, হই হই করছে, মানুষের মধ্যে একত্ব, সামনে কি রকম এরাই আনতে পেরেছে। কিন্তু তারপরেও এমন একটা